সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি। এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভোগান্তি দূর করতে এনসিপির ৩ দাবি। অপরদিকে বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া। আরও থাকছে আবু সাঈদ হত্যা মামলায় ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন। এবং সবশেষে থাকছে সেই ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগেই ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি। আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে নবম পে স্কেলের জন্য বরাদ্দ নিশ্চিত করে দ্রুত তা কার্যকর করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সোমবার ৬ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে এই স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্র পরিচালনায় প্রতিটি সেক্টরের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা ও অবকাঠামো উন্নয়ন সহ সব সেবামূলক কার্যক্রমে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ২০১৫ সালে অষ্টম পে স্কেল হওয়ার পর প্রায় ১১ বছর অতিবাহিত হলেও এখনও পর্যন্ত নবম পে স্কেল বাস্তবায়ন হয়নি। আরও বলা হয়েছে, দীর্ঘ এ সময়ে দেশের অর্থনৈতিক বাস্তবতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাপনের ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারি নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা ২০১৫ সালের বেতন দিয়ে জীবনযাপনে চরমভাবে আর্থিক সংকটের মুখে পড়েছে। প্রায় ৯০% কর্মচারী ব্যাংক ও প্রভিডেন্ট ফান্ড থেকে বারবার ঋণ নিয়ে সর্বশান্ত হয়েছেন। বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্য, বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, শিক্ষা ও চিকিৎসা ব্যয় অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বেড়েছে। কিন্তু সেই অনুপাতে কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোতে কোনো মৌলিক পরিবর্তন হয়নি। ২০১৫ সালের বেতন কাঠামোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গে বেতন সমন্বয়ের কথা থাকলেও তা করা হয়নি। এক কথায়, নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় আসন্ন জাতীয় বাজেটে নবম পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রেখে দ্রুত তা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। অপরদিকে বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া। শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পরিশোধে ৩ দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার ৮ এপ্রিল এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বার্তায় এ দাবি জানানো হয়। এতে বলা হয়েছে, অত্যন্ত হতাশার সঙ্গে বলতে হচ্ছে, বাংলাদেশের পেশাজীবীদের মধ্যে শিক্ষকরা সবচেয়ে অবহেলিত। চাকরি জীবনে যেমন কম মজুরি ও অসম্মানের শিকার হতে হয়, তেমনি অবসরে গিয়েও তাদের ভোগান্তির শেষ নেই। সারা জীবন চাকরি করার পর অবসরে গিয়ে প্রাপ্য অর্থ পাওয়ার জন্য শিক্ষকদের রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রায় ১৫%-এরও বেশি শিক্ষক অবসরের টাকা না পেয়েই মৃত্যুবরণ করেন। অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত হয়ে কষ্টে জীবনযাপন করছেন। বার্তায় আরও বলা হয়, আমরা মনে করি জাতি গড়ার কারিগর শিক্ষকদের অবসর জীবনের এই করুণ পরিণতি অত্যন্ত লজ্জাজনক। আমরা দেখেছি শিক্ষকদের নিজেদের কষ্টে অর্জিত ও জমানো অবসর ও কল্যাণ ফান্ডের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এই লুটপাটকারীদের বিরুদ্ধে রাষ্ট্রের কার্যকর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না, বরং শিক্ষকদের অধিকারের প্রশ্নে রাষ্ট্র হতাশাজনকভাবে নীরব, যা কোনোভাবেই কাম্য নয়। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভোগান্তি দূর করার লক্ষ্যে এনসিপির পক্ষ থেকে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের নিকট ৩ দাবি উত্থাপন করা হলো। সেগুলি হল: ১. শিক্ষকরা অবসর নেওয়ার ১৮০ দিন অর্থাৎ ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ট্রাস্টের সম্পূর্ণ পাওনা পরিশোধ করতে হবে। ২.
সব শিক্ষক তাদের বেতন থেকে কর্তনকৃত টাকার পরিমাণ জানতে পারবেন এবং সেই ফান্ড থেকে ঋণ নেওয়ার সুবিধা চালু করতে হবে। ৩. বিগত সময়ে শিক্ষকদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা লুটপাটের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করে পুনরায় সেই অর্থ শিক্ষকদের ফান্ডে ফেরত আনার ব্যবস্থা করতে হবে। বার্তায় এনসিপি জানায়, আমরা বিশ্বাস করি সরকার দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ নেবে, অন্যথায় সমগ্র শিক্ষকদের সঙ্গে নিয়ে এনসিপি কঠোর আন্দোলনের ডাক দেবে। অপরদিকে বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া। মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খোলা ও ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার ৯ মার্চ মালয়েশিয়ার পুত্রজায় বাংলাদেশ ও ওই দেশের সরকারের মধ্যে শ্রম অভিবাসন বিষয়ে একটি সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক পরিবেশে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে শ্রমবাজার নিয়ে আলোচনা করতে বুধবার ৯ মার্চ মালয়েশিয়ায় যান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মাহদি আমিন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর শ্রমবাজার নিয়ে আলোচনা করতে এটি প্রথম সফর। বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে তার সঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাক্ষাৎ করেন। এই সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং হাই কমিশনার। সভার শুরুতে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অত্যন্ত সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘদিনের সংগ্রাম এবং এর অব্যাহত অগ্রগতির প্রশংসাও করেন। উভয় পক্ষ শ্রম সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছে এবং শ্রমিকদের শোষণ রোধ করতে একটি স্বচ্ছ ও কার্যকর নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বৈঠকে দুই পক্ষের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা করা হয়েছে। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে শিক্ষক বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা সহ শিক্ষাক্ষেত্রে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা করা হয়েছে। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রযাত্রায় সন্তুষ্ট প্রকাশ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর আগে পুত্রজায়ে বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রম অভিবাসন বিষয়ে একটি সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক পরিবেশে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতশ্রী রমনন রামকৃষ্ণন। এদিকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। শ্রম অভিবাসন বিষয়ে বৈঠক প্রসঙ্গে দুই দেশ যৌথ প্রেস বিবৃতি দেন। এতে বলা হয়, বাংলাদেশ ও মালয়েশিয়ার উভয় দেশে শ্রম অভিবাসনে তাদের দীর্ঘস্থায়ী ও পারস্পরিকভাবে লাভজনক পার্টনারশিপ পুনর্ব্যক্ত করেছেন এবং একটি স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং বাস্তবসম্মত কাঠামোর মাধ্যমে সহযোগিতা জোরদার করার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষ মালয়েশিয়ার ক্ষেত্রভিত্তিক চাহিদার উপর ভিত্তি করে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার পুনরায় খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং একটি ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সম্মত হয়েছে। এর মধ্যে মধ্যস্থতাকারী ও অভিবাসন খরচ কমানোর জন্য কাঠামোগত প্রতিবন্ধকতা মোকাবেলা করা, বিশ্বস্ত ও যোগ্য নিয়োগকারী সংস্থা ব্যবহার করা এবং অবশিষ্ট আটকা পড়া শ্রমিকদের নিয়োগ দ্রুত সহজতর করার জন্য ব্যবস্থা গ্রহণ করা অন্তর্ভুক্ত। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, মিটিংয়ে মালয়েশিয়ার পক্ষ থেকে সব উৎস দেশের জন্য প্রযোজ্য একটি প্রযুক্তি চালিত এআই ভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালুর উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়। এর লক্ষ্য মধ্যস্থতাকারী কমানো, অভিবাসন খরচ হ্রাস করা এবং নিয়োগকর্তাদের যেন নিয়োগের পূর্ণ খরচ বহন করেন তা নিশ্চিত করা, যার ফলে আন্তর্জাতিক শ্রম সংস্থার নির্দেশিকা অনুযায়ী নিয়োগকর্তাই অর্থ প্রদান করবেন, নীতির সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের জন্য খরচ শূন্য হবে।
বাংলাদেশের পক্ষ থেকে অন্যান্য সব প্রেরণ দেশকে সম্পৃক্ত করে একটি গ্লোবাল উদ্যোগ হিসেবে এ ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নে পূর্ণ সমর্থন ও সহযোগিতার প্রস্তুতি ব্যক্ত করা হয়। অপরদিকে বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নে পূর্ণ সমর্থন ও সহযোগিতার প্রস্তুতি ব্যক্ত করা হয়। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, উভয় পক্ষ সমগ্র শ্রমিক নিয়োগে মানব পাচার সংক্রান্ত চলমান আইনি মামলা সম্পর্কিত উদ্বেগ নিয়ে আলোচনা করেছে। মালয়েশিয়ার পক্ষ থেকে তাদের আন্তর্জাতিক সুনামকে প্রভাবিত করতে পারে এমন কোনো ভিত্তিহীন বা বিদ্বেষমূলক কর্মকাণ্ড মোকাবেলা করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশ পক্ষ আইনের শাসন, যথাযথ প্রক্রিয়া, জবাবদিহিতা এবং সময় উপযোগী বিচার নিশ্চিত করার তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। উভয় পক্ষ অনিয়মিত শ্রমিকদের মুখোমুখি হওয়া প্রতিবন্ধকতা মোকাবেলা করতে এবং শ্রম সরবরাহকে বাজারের চাহিদার সঙ্গে আরও ভালোভাবে সমন্বয় করতে এবং উৎপাদনশীলতা উন্নত করতে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, সনদপত্র প্রদান এবং তথ্য আদান প্রদানের সহযোগিতা বৃদ্ধি বিষয়ে মতবিনিময় করেছে। বিবৃতিতে আরও বলা হয়, গঠনমূলক আলোচনায় উভয় পক্ষের সন্তোষ প্রকাশ এবং নিয়মিত আলোচনার মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে সম্মত হওয়ার মধ্য দিয়ে বৈঠক শেষ হয়। বাংলাদেশ প্রতিনিধি দল উষ্ণ আতিথেয়তা এবং পুত্রজায়া বৈঠকটি আয়োজন করার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরও থাকছে, আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রায়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আরও 3 পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন সাবেক আসন কমিশনার আরিফুজ্জামান, সাবেক পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম নয়ন ও এসআই বিভূতিভূষণ রায়। বৃহস্পতিবার 9 এপ্রিল দুপুর 12:15টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর 2 সদস্য বিচারক মোহাম্মদ মুনজুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। রায়ে বেরবি শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডলকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক বেরবি ছাত্রলীগ প্রধান পোমেল বড়ুয়াকে 10 বছর ও আরও 5 নেতাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ এই মামলার আসামি মোট 30 জন। এর মধ্যে 6 জন গ্রেফতার আছেন। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান, রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ তাদের আজ ট্রাইব্যুনালে আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ এই মামলার 24 আসামি পলাতক আছেন। পলাতক আসামির মধ্যে রয়েছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল, সাবেক সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ হাফিজুর রহমান, সাবেক সেকশন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান পলাশ, বিশ্ববিদ্যালয়টির সাবেক এমএলএসএস মোহাম্মদ নুরুন নবী মণ্ডল, সাবেক এমএলএসএস এ.কে.এম. আমির হোসেন, সাবেক নিরাপত্তা প্রহরী নূর আলম মিয়া এবং সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাহবুবার রহমান। রংপুর মহানগর পুলিশের আরপিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আরপিএমপির সাবেক উপকমিশনার মোহাম্মদ আবু মারুফ হোসেন, সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ শাহনুর আলম পাটোয়ারি, সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান, সাবেক পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম ও সাবেক এসআই নিরস্ত্র বিভূতিভূষণ রায়ও পলাতক রয়েছেন। আবু সাইদ হত্যা মামলার আসামি ডাক্তার মোহাম্মদ সারোয়ার হোসেন ওরফে চন্দনও পলাতক রয়েছেন। এছাড়া রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রধান পোমেল বড়ুয়া, বিশ্ববিদ্যালয়টির জনপ্রিয় সাম্প্রতিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সহপ্রধান মোহাম্মদ ফজলে রাব্বি, সহপ্রধান মোহাম্মদ আখতার হোসেন, সংগঠন সম্পাদক সেজান আহমেদ, সংগঠন সম্পাদক ধনঞ্জয় কুমার, দফতর সম্পাদক বাবুল হোসেন এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাসুদুল হাসান এ মামলার পলাতক আসামি।
2024 সালের 16 জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাকে হত্যার ভিডিও সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায় আবু সাইদ 2 হাত প্রসারিত করে সড়কের উপর দাঁড়িয়ে আছেন, আর পুলিশ তার বুকে একের পর এক গুলি করছে। এই হত্যাকাণ্ড আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় এবং সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গত বছরের 24 জুন 30 জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে 6 আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। 27 আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন আবু সাইদের বাবা মকবুল হোসেন এ মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। চলতি বছরের 14 জানুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। যুক্তিতর্ক শেষ হয় গত 27 জানুয়ারি। এবং সবশেষে থাকছে সেই ফয়সাল করিমের 10 বছরের কারাদণ্ড। রাজধানীর আদাবর থানার অস্ত্র আইনের মামলায় ইনকেলাব মঞ্চের প্রবক্তা শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের 10 বছরের সশ্রম কারাদণ্ডে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার 9 এপ্রিল ঢাকার 18তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসিন এ রায় ঘোষণা করেন। তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত রবিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মামলায় ফয়সাল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। মামলা সূত্রে জানা যায় 2024 সালের 7 নভেম্বর আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র্যাব 2। তখন পালানোর চেষ্টাকালে ফয়সালকে আটক করে র্যাব। তার বাসায় তল্লাশি চালিয়ে 4 রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র্যাব। এই ঘটনার পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা করেন র্যাবের হাবিলদার মশিউর রহমান। মামলায় অভিযোগ করা হয় ফয়সাল করিম এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কেনাবেচার হোতা। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন, জখম এবং জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন। অপরাধ সংগঠনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন। তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের 28 মার্চ আদাবর থানার উপপরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালীন আদালত 14 জনের মধ্যে 13 জনের সাক্ষ্য গ্রহণ করেন। 2024 সালের 17 নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম এ মামলায় জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এর মধ্যে গত মাসে তিনি ভারতে গ্রেফতার হয়েছেন।